তার কথা মতো সেদিন নিয়ম করে মিসেস জয়সওয়ালের ওপর নজর রেখেছে প্লেন ড্রেসের মহিলা অফিসাররা। মিস্টার জয়সওয়াল ফিরে আসার পর 48 ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু কোনো দিকেই কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। মানসী জয়সওয়ালের গতিবিধির মধ্যেও তেমন কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। নিয়মিত অফিস বাড়ি কনফারেন্স করে বেড়াচ্ছেন, হসপিটালে স্বামীকে ভিজিটিং আওয়ারে দেখতেও এসেছেন। এছাড়া তার আর কোনো মুভমেন্ট খুব একটা নেই। ফোন রেকর্ডও ক্লিন। গত 48 ঘন্টার মধ্যে অবশ্য 3টে জিনিস হয়েছে। প্রথমত, মিস্টার জয়সওয়ালের রক্ত পরীক্ষা করে ফলাফল জানিয়েছেন ডক্টর চ্যাটার্জি। যথারীতি মিস্টার জয়সওয়ালের ব্লাডে কোনো বিষের অস্তিত্ব নেই, তবে খুব বেশি মাত্রায় রোহিতলালের ট্রেস পাওয়া গিয়েছে। ওর ব্লাডে অত্যন্ত বেশি মাত্রায় অ্যালকোহলও আছে। সম্ভবত অ্যালকোহলের সঙ্গেই রোহিতলাল দেওয়া হয়েছে তাকে। বিজয়া জয়সওয়ালের ডাক্তারদের পরিচর্যায় এখন উনি বেশ অনেকটাই সুস্থ। স্বস্তির কথা এই যে তার লিভারও একেবারে ঠিকঠাক। রেনাল ফাংশনও যথেষ্ট ভালো, অর্থাৎ কোনো রকম অঘটন ঘটার সম্ভাবনা আপাতত নেই। দ্বিতীয়ত, সাইবার ক্রাইমের ডিপার্টমেন্টের আইপি স্পুফিংয়ের ফল যত ফেল করেছিল সব পাঠিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে প্রায় 200 হ্যাকারের প্রোফাইল এসেছিল ওদের কাছে। তার মধ্যে বেশ কিছু প্রতিভাবান হ্যাকারদের গোয়েন্দা বিভাগ নিজেদের কাছে নিয়ে এসে কাজে লাগিয়ে দিয়েছে, অর্থাৎ তারা নিজেরাই এখন সাইবার সেলের কর্মী। বাকিদের মধ্যে অনেকেই বর্তমানে বিদেশে বা কলকাতার বাইরে প্রতিষ্ঠিত। তারা এই জাতীয় বদমাইশি করে নিজেদের দুর্দান্ত কেরিয়ার বরবাদ করবে বলে মনে হয় না। অতএব তাদের বাদ দিয়ে এখন বাকি প্রোফাইলগুলো নিয়ে ঘাটাঘাটি হচ্ছে। যদিও এখনও তাদের মধ্যে কিছু ছুপারুস্তমকে পাওয়া যায়নি। মেয়ে হ্যাকারের সংখ্যা অবশ্য তুলনামূলক কম, কিন্তু সাবধানের মান নেই। অধিরাজের সন্দেহ এই খুনগুলোর মধ্যে একাধিক মাথা রয়েছে, তাই ছেলে মেয়ে নির্বিশেষে সব হ্যাকারেরই স্ক্যানিং চলছে। এখন তারা কোথায় আছে, কি করছে, সব খবরই নেওয়া চলছে। তৃতীয়ত, মিস্টার জয়সওয়ালের মোবাইল ফোনটা অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত মেরিলিন প্ল্যাটিনাম হাউজিং কমপ্লেক্সের বাগানেই পাওয়া গিয়েছে। ফোনটা অক্ষত অবস্থাতেই আছে, তবে সুইচ অফ ছিল। সেটাকে এভিডেন্স হিসেবে জমা করা হয়েছে। সিকিউরিটি গার্ডদের দফায় দফায় জেরা করেও নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। তারা মিস্টার জয়সওয়ালের গাড়িকে বেরিয়ে যেতে দেখেছে, কিন্তু ভেতরে স্বয়ং তিনি ছিলেন কিনা তা বলতে পারছে না। মেরিলিন প্ল্যাটিনাম হাউজিংয়ের গ্যারেজে সিসিটিভি আছে, কিন্তু একটা ক্যামেরাও চলে না, তাই গাড়িটা নিয়ে কে বেরিয়েছিল তা দেখা সম্ভব নয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মিস্টার জয়সওয়ালকে ফিরে আসতেও কেউ দেখেনি। তিনি নিজে এসেছেন না কেউ তাকে পৌঁছে দিয়ে গিয়েছে, কিছুই জানে না কেউ। অধিরাজ যখন পারলে গেটকিপারকে এক হাত নেয়, আস্ত একটা গাড়ি ভ্যানিশ হয়ে গেল, আবার ফিরে এলো, তুই কিছুই দেখিসনি। উনি কি মিস্টার ইন্ডিয়া, না তুই বেটা পাউয়া মেরে বসেছিলিস? গেটকিপার অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার মুখ দেখে বোঝা গেল হয়তো দ্বিতীয় সম্ভাবনাটাই ঠিক। সে সম্ভবত মদ্যপান করেই বসেছিল। কিন্তু বাকি সিকিউরিটি গার্ডরা নিজেদের বক্তব্যে অটল। তারা কেউ মিস্টার জয়সওয়ালকে ফিরে আসতে দেখেনি, এবং তিনি কি করে একেবারে বাড়ির দোরগোড়ায় পৌঁছেছিলেন তা তারা জানে না। অর্ণব লক্ষ্য করল অধিরাজের চোয়াল কঠিন হয়ে উঠেছে। সে আস্তে আস্তে বলল, এমনও তো হতে পারে যে মিস্টার জয়সওয়ালকে কেউ সঙ্গে নিয়ে এসেছিল, তাই সিকিউরিটি গার্ডরা লক্ষ্যই করেনি। সেই কেউটা কে অর্ণব? অধিরাজ একটু অধৈর্য। তেমন কেউ হলেও তো কারোর না কারোর চোখে পড়বে। জয়সওয়াল খুব ভোরে হাপিস হয়েছিলেন। যদি ধরেও নি, ওই আধা অন্ধকারে সেবারে ঠিকমতো কেউ লক্ষ্য করেনি। কিন্তু এবার কি হলো? উনি ফিরেছেন তো দিন দুপুরে। আর যার ড্রাগের প্রভাবে মস্তিষ্কই কাজ করছে না, তিনি একেবারে সবার চোখ ফাঁকি দিয়ে লিফটে বা সিঁড়ি বেয়ে 8 তলায় একেবারে নিজের ফ্ল্যাটের সামনে পৌঁছলেন। এটা কি করে সম্ভব? হতে পারে ওকে কেউ মেকআপ দিয়ে এসেছিল, তাই গার্ডেরা চিনতে পারেনি। মেকআপ?
তবে মিসেস জয়সওয়াল চিনলেন কি করে? মেকআপটা মুছলই বা কখন, কোথায়? দিনের বেলায় সিকিউরিটি গার্ডেরা কি ব্ল্যাকের রানী মুখার্জির রোলে অভিনয় করছিল? অধিরাজের আয়ত চোখে রাগের ঝিলিক দিয়ে ওঠে। তাছাড়া মিস্টার জয়সওয়ালের চেহারাটা দেখেছো? এই দশাশয় লম্বা চওড়া মার্কা মারা চেহারা। ওই খানদানি থোবড়া লুকোনোর জন্য একমাত্র জাম্বুবানের মেকআপই দিতে হবে। আর এরকম চেহারা দেখলে কেউ সন্দেহ করবে না, কারোর চোখে পড়বে না যে বিউটির রাজ্যে বিস্ট লুকিয়ে আছে? বলতে বলতেই সে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এবার দয়া করে বলে বসো না মিস্টার জয়সওয়ালকে নিচ থেকে কেউ তার ফ্ল্যাটের সামনে ছুঁড়ে মেরেছে। উনি মিস্টার জয়সওয়াল, মিসাইল নন যে একেবারে সঠিক জায়গায় এসে উড়ে পড়বেন। অর্ণব হাসতে গিয়েও চেপে যায়। এই পরিস্থিতিতে হাসাটা উচিত হবে না। এর অর্থ একটাই হতে পারে, সবচেয়ে সহজ দুটো সম্ভাবনা। অধিরাজের চোখ দুটো যেন জ্বলে উঠল। হয় সিকিউরিটি গার্ডরা সবাই একসঙ্গে মিথ্যে বলছে, নয়তো বিজয় জয়সওয়াল কখনো কমপ্লেক্সের বাইরে যাননি, তিনি ভেতরেই ছিলেন। কিন্তু তা কি করে সম্ভব? আমি ওর ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। অর্ণব হাঁ। তাছাড়া ওর গাড়িটাই বা বাইরে নিয়ে গেল কে? সেটা সিসিটিভিতে ধরা পড়লই বা কেন? বিস্মিত অর্ণবের পিঠে হাত রেখে হাসল অধিরাজ। আমি কখন বললাম যে বিজয় জয়সওয়াল তার ফ্ল্যাটেই ছিলেন? আমি বলেছি কমপ্লেক্সের বাইরে যাননি। আর গাড়িটার ব্যাপারটা এখনো বুঝতে পারছি না, কিন্তু এটা তো ঠিক যে ওটা কেউ বের করে নিয়ে গিয়েছিল। তবে গোটা কমপ্লেক্সের সমস্ত ফ্ল্যাটগুলো সার্চ করে দেখব। এখন নয় অর্ণব। অধিরাজ রে-ব্যানের গগলসটা চোখে চাপিয়ে বলল, ডক্টর চ্যাটার্জি এখন বিজয় জয়সওয়ালের জামা কাপড় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আমার দৃঢ় বিশ্বাস বুড়ো কিছু না কিছু বের করেই নেবে, তখন দেখা যাবে। এই অবধি কিছুটা এগোনো গেলেও বাকি খবর বেশ আশঙ্কাজনক। ডক্টর চ্যাটার্জির কথাই সঠিক। 11 তারিখ থেকে বিজয় জয়সওয়ালের একটা দিনের কথাও মনে নেই। এমনকি তিনি 11 তারিখ কোথায় গিয়েছিলেন, আদৌ কোথায় যাওয়ার কথা ছিল কি না, তাও তার কিছু মনে নেই। শুধু এইটুকু কোনো মতে বলতে পারলেন যে ওর আদৌ কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই। মানুষই মিস্টার জয়সওয়ালের মাকে খুব একটা পছন্দ করেন না। ওই যা হয় আর কি, সাজ বহু সংঘাত। তিক্ততা বহুদূর পৌঁছেছে যে বাধ্য হয়ে বিজয়কে স্ত্রীকে নিয়ে আলাদা হতে হলো। বিজয়ের মা সল্টলেকের নিজস্ব বাড়িতে থাকেন, আর ওরা ম্যারিল্যান্ড প্ল্যাটিনাম হাউজিংয়ে। ইদানিং মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তাই বিজয় মাঝে মাঝেই তার কাছে গিয়ে থাকেন। কিন্তু স্ত্রীকে কিছুই জানান না, কারণ তিনি জানলেই অশান্তি করবেন, কিছুতেই ওকে মায়ের কাছে থাকতে দেবেন না। আর এই গোপনীয়তার কারণেই মানসিক ধারণা যে বিজয় অন্য কোনো মহিলার সঙ্গে প্রেম করছে। বিজয়ের কথা যে ঠিক তা ওর মায়ের সঙ্গে দেখা করেই জানা গেল। সত্যিই বিজয় ওর মায়ের কাছে মাঝে মাঝেই থাকেন, মায়ের খেয়াল রাখেন, ডাক্তার দেখান, চেক আপ করান। যতদিন থাকেন বউয়ের ভয়ে ততদিন অবধি ফোন অফ করে রাখেন। কিন্তু এর বেশি আর কিছু জানা গেল না। বিজয় ঠিকমতো কথা বলতেই পারছে না, কথা বলতে বলতেই কখন যেন এমন কনফিউজড হয়ে যাচ্ছেন যে দুই অফিসারই ঘাবড়ে যাচ্ছে। ডাক্তাররা ওর উপর বেশি চাপ দিতে বারণ করেছেন। অগত্যা অধিরাজ অবস্থা প্রায় পরাজিত সৈনিকের মতোই। অবশ্য তোমাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি। সে হসপিটালের লিফটে উঠে ফের চিন্তান্বিতভাবে বলল, মিসেস জয়সওয়ালকে 11 তারিখ 4:05 যে মেসেজটা পাঠানো হয়েছিল, সেটা আর যাই হোক বিজয় জয়সওয়াল নিজে পাঠাননি। অর্ণবের মাথায় যেন বাজ পড়ল। সে নির্বাক দৃষ্টিতে তাকায় তার দিকে। আমি বিজয় জয়সওয়ালের ফোনের মেসেজগুলো দেখছিলাম। ভদ্রলোকের পূর্বপুরুষ কলকাতাতেই ছিলেন।
ওর জন্মও কলকাতাতেই, দারুণ ভালো বাংলা বলেন, ইনফ্যাক্ট বাঙালি হয়ে গিয়েছেন। উনি সবসময় নিজের নাম বিজয় এর অদ্যাক্ষর বি লেখেন, প্রত্যেকটা মেসেজেই তাই লিখেছেন। অথচ ওর শেষ মেসেজটায় বিজয় নামের অদ্যাক্ষর ভি, যেন বিজয় নয় বিজয়। তার মানে বিস্ময় কথা হারিয়ে ফেলে অর্ণব। তার মানে যিনি শেষ মেসেজটি করেছেন তিনি জানতেন না যে বিজয় নিজের নামের অদ্যাক্ষরটি ভি নয় বি লেখেন। ওইদিকে সর্বনাশিনী আর আইপি পোস্টে বিজয়ের স্পেলিংয়েও প্রথমে ভি আছে। অতএব বিজয় জয়সওয়াল নিজে তো মেসেজটি করতেই পারেন না, এমনকি মিসেস জয়সওয়ালও পারেন না, কারণ স্বামী নিজের নামে স্পেলিং কি লিখতেন তা তিনি জানেন। পরদিন হসপিটালে ফর্মালিটিগুলো সারা সময় তিনিও পেশেন্টের নামের জায়গায় বিজয় বি দিয়েই লিখেছেন, ভি দিয়ে নয়। সেই জন্য ব্যাপারটা আরও ঘেটে গেল। মিসেস জয়সওয়াল তবে ক্লিন? সে মাথা নেড়ে, না, ক্লিন চিট একেবারে দেওয়া যাচ্ছে না। যে কারণে মিসেস জয়সওয়াল মেসেজটা করতে পারেন না, ঠিক সেই কারণেই মেসেজ পাওয়া মাত্রই তার সন্দেহ হওয়া উচিত ছিল। তিনি কি দেখেননি যে ওই মেসেজটায় বিজয়ের নামের আদ্যাক্ষর ভি, যা বিজয় জয়সওয়াল কখনোই করেন না? স্ট্রেঞ্জ। তবে কি তিনি, অসম্ভব নয়। লিফট থেকে বেরিয়ে বাইরের দিকে যেতে যেতে বলল সে, আমার ধারণা সব প্রশ্নের উত্তর মেরিলিন প্ল্যাটিনাম হাউজিংয়েই আছে। খুনি আছে কিনা জানি না, কিন্তু কোনো না কোনো লিঙ্ক তো অবশ্যই আছে। দরকার শুধু একটা জোরদার প্রমাণের। কথা বলতে বলতেই বাইরে চলে আসছিল ওরা, হসপিটালের বাইরে। বেরিয়ে আসতেই অর্ণব আর অধিরাজের ওপর ঝাঁপিয়ে পড়ল সাংবাদিকের দল। তারা এতক্ষণ বুম আর ক্যামেরা নিয়ে বাইরেই ওত পেতে বসেছিল। অফিসারদের দেখেই একগাদা প্রশ্ন নিয়ে লাফিয়ে পড়েছে। স্যার, এই সর্বনাশিনীটাকে কোনো ক্লু পেলেন আপনারা? একের পর এক ডেথ ফোরকাস্ট করে চলেছে, মানুষ মারা পড়ছে, আর পুলিশ কেন কিছু করতে পারল না? অফিসার ব্যানার্জি, আপনার একটা বাইট স্যার। বিজয় জয়সওয়ালের ডেথ ফোরকাস্টটা কি তবে প্র্যাঙ্ক ছিল? অধিরাজ পুলিশি স্মার্ট ভঙ্গিতে ভিড় ঠেলে অপ্রতিভভাবে এগিয়ে যাচ্ছিল। শেষ প্রশ্নটা শুনে থমকে গেল। ঘাড় গড়িয়ে প্রশ্নকর্তাকে মেপে নিল। প্রশ্নকর্তা নয়, প্রশ্নকর্ত্রী। একটু উষ্ণ দৃষ্টিতে কৃষ্ণাঙ্গী মহিলা রিপোর্টারকে দেখে নিয়ে সান্দ্র স্বরে উত্তর দিল, নো কমেন্টস। কথাটা বলেই সে দ্রুত ছন্দে এগিয়ে গেল গাড়ির দিকে। নাছোড়বান্দা সাংবাদিকরা তার পেছন পেছন দৌড়েছে। অর্ণব তাদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। অধিরাজ এইসব অত্যন্ত বিরক্তিকর ঠেকছিল। মিডিয়ার আর কি, তারা তো আঙুল তুলেই ক্ষান্ত। এদিকে যে কি দমবন্ধ অবস্থা তা শুধু পুলিশ আর সিআইডি টের পাচ্ছে। অধিরাজ সজোরে নাক টানে। অনেকক্ষণ ধরেই নাক সুরসুর করছিল তার, গলাও খুসখুস করছে, কে জানে সর্দি হবে কিনা। কয়েকদিন ধরে ভীষণ অনিয়ম হচ্ছে। স্নান করার সময়ের মাথা মুন্ডু নেই, তার উপরে চিল্ড এসি। অধিরাজ অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল হাঁচিটাকে কন্ট্রোল করার, কিন্তু আর থামানো গেল না। সর্বসমক্ষে অসভ্যের মতো হেঁচেই ফেলল। ব্লেস ইউ। বাইরে থেকে একটা মিষ্টি নরম মেয়েলি স্বরে ভেসে এলো শব্দ দুটি। অধিরাজ অন্যমনস্ক চোখ তুলে তার অজ্ঞাত শুভাকাঙ্ক্ষীকে খুঁজল। তার সামনেই সেই কৃষ্ণাঙ্গী পুরুষালী চেহারার রিপোর্টার সাদা ঝকঝকে দাঁত বের করে হাসছে। সে মেয়েটির দিকে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হাসল। থ্যাঙ্কস। আস্তে আস্তে গাড়ির কাঁচ উঠে গেল। অর্ণব ড্রাইভিং সিটে বসে পড়েছে। কয়েক সেকেন্ডে নিস্তব্ধতা। পরক্ষণে গাড়ি সশব্দে স্টার্ট নিল। একরাশ ধুলো উড়িয়ে মুহূর্তের মধ্যে তীব্র বেগে বেরিয়ে গেল রিপোর্টারদের পেছনে রেখে। সাংবাদিকদের ভিড়ে একজোড়া কাজল টানা অপূর্ব চোখ অনিমেষে সেদিকেই তাকিয়ে থাকে। সিআইডি অফিসার অধিরাজ ব্যানার্জিকে আগে টিভিতে খবরের কাগজে দেখেছে, সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই টিভিতে দেখছে। আজ একেবারে স্বচক্ষে দেখতে এসেছিল। উন্নত দেহ, ঋজু মানুষটার চোখ দুটো কি অদ্ভুত। আজ পর্যন্ত অনেক পুরুষ সে দেখেছে, তাদের দৃষ্টিও দেখেছে,
কিন্তু এই পুরুষটির দৃষ্টি ভীষণ স্বচ্ছ, স্বচ্ছ অথচ গভীর। অজান্তেই চোখ দিয়ে হৃদয়ের গভীরে চলে যায় সে চাউনি। যে কালো কুচকুচে মেয়েটিকে দেখে সে হাসল, সেই হতকুচ্ছিত মেয়েটির দিকে কোনো পুরুষ তাকাবেও না, হাসা তো দূর। অথচ সে বুঝতে পারল এ পুরুষ অন্য ধাতুর। তার সৌন্দর্যের একদিকে যেমন আগুন জ্বালায়, তেমনি অপরিসীম মমতাও ডেকে আনে। বুকের ভেতরে একটা তীক্ষ্ণ ব্যথা টের পেল সে। কানের কাছে এখনো বাজছে একটা গম্ভীর কোমল গলা, থ্যাঙ্কস। শব্দটা অন্য কাউকে বলেছে ঠিকই, কিন্তু তার ব্লেস ইউর উত্তরে বলা তো বন্ধু হলে ভালো হতো, কিন্তু তা সম্ভব নয়। তাই শত্রুতাই সই, অন্তত কোনো সম্পর্ক তো হলো। সিআইডি ব্যুরো ততক্ষণে সরগরম। প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে সেখানে তদন্ত চলছে। একদিকে অধিরাজের আর এক সহযোগী অফিসার পবিত্র আচার্য গুচ্ছ গুচ্ছ হ্যাকারের প্রোফাইল নিয়ে বসে আছে। সে তার টিম মিলে প্রাক্তন হাইটেক বদমাইশদের খোঁজ করছে, অর্থাৎ হ্যাকারদের রাউন্ড আপ করানো চলছে। প্রত্যেককে ফোন করে ব্যুরোতে ডেকে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সন্দেহজনক হ্যাকারদের লিস্ট তৈরি হচ্ছে। অন্যদিকে শহরের প্রখ্যাত গাড়ি চোর, চোরাই গাড়ি বিক্রেতা, কার স্মাগলার, হিস্ট্রি শিটার লাইন লেগেই গিয়েছে গারদে। কনস্টেবলরা মনের সুখে হাত সাফ করছে ওদের ওপর, কিন্তু কেউ মুখ খুলছে না। সবারই মুখে এক কথা, আমি কিছু জানি না হুজুর। অধিরাজ নিজের কেবিনে ঢুকতে না ঢুকতেই পবিত্র একখানা ফাইল বগল দাবা করে হুড়মুড়িয়ে এসে হাজির। রাজা, কয়েকটা প্রোফাইল পাওয়া গিয়েছে যেগুলো বেশ সন্দেহজনক। সে আর চোখে তার দিকে তাকিয়ে বলল, এখন দয়া করে বলো না যে বেশি নয়, মাত্র 100খানেক প্রোফাইল। তোমায় বেশ সন্দেহজনক মনে হচ্ছে। পবিত্র হাসল, না অত বেশি নয়। বেশিরভাগ হ্যাকারই ট্র্যাক করতে পেরেছি, কিন্তু তাদের ধরন ধারণ ঠিক এই কেসের সঙ্গে মিলছে না। শুধু 3 জন মিসিং। তাদের প্রোফাইল এই কেসের সঙ্গে একদম পারফেক্টলি ম্যাচ। কোয়াইট ইন্টারেস্টিংও। অধিরাজ চেয়ারে বসে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, আই এম অল ইয়ার্স। পবিত্র অম্লান বদনে তার সিগারেটের প্যাকেট থেকে একটা লম্বা স্টিক তুলে নিয়ে বলল, আই লাভ ইন্ডিয়া কিংস অ্যান্ড আই লাভ ইউ সো। সে লাইটারটা দিয়ে একটু ঝুঁকে পবিত্র স্টিকটা ধরিয়ে দিয়েছে। এই কথাটা বলবো কি না তা নির্ভর করছে তোমার ডেটার ওপর। এলভিসের গান একটু বেশি শুনছো। পবিত্র একটা সুকটান দিয়ে বলল, বেশ, তোমায় আমায় 3 জন প্রেমিকার বিবরণ দিয়ে দিই। প্রেমিকা? নিজের সিগারেট ধরিয়ে বলল অধিরাজ। প্রেমিক নয় মানে 3 জনই ফিমেল? নিঃসন্দেহে, যদি না ইতিমধ্যে সেক্স পাল্টে থাকে। সে ফাইল খুললে বেশ কিছু কাগজপত্র বের করে। ওগুলোর ওপর সাইবার হিস্ট্রি শিটারদের রেকর্ড। অধিরাজ কাগজগুলো তুলে নিয়ে মন দিয়ে দেখছে। পবিত্র বলল, প্রথম রত্নটির নাম সোহিনী ভট্টাচার্য। 2009 সালে সাইবার ক্রাইম ওয়ার্ল্ডে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। ইনি একের পর এক ইমেল করে গোয়েন্দা দফতরকে রীতিমতো ব্যতিব্যস্ত করে রেখেছিলেন। প্রত্যেকটি ইমেলেরই বিষয়বস্তু একই, শহরের বিভিন্ন জায়গায় নাকি বম্বিং হতে চলেছে। সাইবার সেল যখন অ্যাকশনে নামলো, তখন আইপি ট্র্যাক করতে গিয়ে জানলো একে খোঁজা সত্যি মুশকিল। কোনোটা দুবাইয়ের, কোনোটা বাংলাদেশের আইপি। চমৎকার আইপি স্পুফিং করে চলেছেন লাগাতার। যদিও 2 দিনের মাথায় সাইবার সেল এই ছদ্মবেশী শয়তানিটিকে ধরে ফেলে। নিজের জবানবন্দিতে তিনি বলেছিলেন যে ব্যাপারটা নিছকই মজা করার জন্য করেছেন। একটি থ্রিলার পড়েই নাকি তার মাথায় এই স্পুফিংয়ের কনসেপ্ট আসে। সেটাই প্র্যাকটিক্যালি করে দেখতে গিয়েছিলেন। ওদিকে তার মজার চোটে পুলিশ আর সাইবার সেলের লোকেরা চোখে সর্ষে ফুল দেখছিল। অধিরাজ সোহিনী ভট্টাচার্যের ছবি ও ডিটেলস দেখতে দেখতেই বলল, যখন এই দুষ্কর্মটি করেন তখন তিনি টিন বাজাচ্ছিলেন, টিন এজার।
মাত্র 16 বছর বয়স। ছবিতে যা দেখছি তাতে তো তাই মনে হচ্ছে। শান্ত শিষ্ট, টিকি বিশিষ্ট, হস্টেল বাঁধা স্কুল গার্ল লুক, চোখে বেশ ভারী পাওয়ারের চশমা, কালো কিন্তু মিষ্টি। হ্যাঁ, তবে তখন বয়সটা খুব অল্প ছিল, সেই জন্যই তাকে শুধু একটু ধমক ধমক দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে তিনি তাতেই থেমে থাকেননি। দ্বিতীয়বার রীতিমতো একটি সাইট খুলে চাইল্ড পর্নোগ্রাফির পোস্ট শুরু করেছিলেন। এটা যখন করেন তখন তিনি টিন বাজাচ্ছিলেন, অর্থাৎ শি ওয়াজ 18+। গ্রেট! সে একমুখ ধোঁয়াচারে। একবারও শ্রীঘরে যাননি দেখছি? না, বড়লোকের বেটি, বাবা নামে উকিল দিয়ে বাঁচিয়ে নিয়েছিলেন, কিন্তু তাতেও তার শিক্ষা হয়নি। 3rd বার ব্যাংকের সিস্টেমে ঢুকে পড়ে 50 লাখ টাকার অনলাইন ট্রানজাকশন গুলিয়ে দিয়েছিলেন। এবারও আইপি স্পুফিং করেছিলেন, অন্য একজনের ওয়াইফাই রাউটারের হ্যাক করে কীর্তিটি করেছিলেন, তবু ধরা পড়লেন। অধিরাজ নিঃশ্বাস ফেলে বলল, এবার 3 নয়, ব্যান্ড বেজে গেল। এটা তিনি 23 বছর বয়সে করেছিলেন এবং তারপর থেকেই নিখোঁজ। আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি, ধরা পড়ার আগেই হাওয়া। পবিত্র বলতে থাকে, যে পাবলিকের মাথায় অন্যের ওয়াইফাই রাউটার হ্যাক করার বুদ্ধি আসতে পারে, তার পরবর্তী ধাপ ওপেন আনসিকিউরড হটস্পট ইউজ করার মতো খচরামিও তার মাথায় আসতে পারে। ইন্টারেস্টিং। সে সোহিনী ভট্টাচার্যের ছবির ওপরে চোখ বুলিয়ে নিয়ে বলল, নেক্সট কে? শান্তিপ্রিয়া চক্রবর্তী। এর মতো অশান্তিপ্রিয়া আর কেউ আছেন কি না আমার জানা নেই। ইনি খাতা খোলেন মাত্র 15 বছর বয়সে। অনলাইন ফ্রডে প্রায় মাস্টার ডিগ্রি হাসিল করেছেন। আইডি স্পুফিং ওনার মতো ভালো আর কেউ পেরেছে কিনা সন্দেহ আছে। ইনিও এক সময় একটা ফেক ফেসবুক প্রোফাইল খুলে সেলিব্রিটিদের ফেক ডেথ পোস্ট দিতেন। আই মিন ডেথ হোস্ট আর কি। আইডি স্পুফিং নিয়ে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেটাকে। তবু পুলিশ ওনাকে ধরেছিল, কিন্তু 15 বছর বয়সে হওয়ার দরুন ইনভেস্টিগেটিং অফিসার একেও সামান্য ধমক ধামক দিয়ে ছেড়ে দিয়েছিলেন। শান্তিপ্রিয়া ধমকটা তখন হজম করলেও তার ইগোর হেব্বি লেগেছিল। রিভেঞ্জটা ভালোই নিয়েছিলেন। এর কিছুদিন পর কলকাতা পুলিশের ওয়েবসাইটের ওপর অ্যাটাক হলো। ওয়ান ফাইন মর্নিং কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট সানি লিওনির সেক্সি নৃত্য দেখে সবাই চক্ষু চড়ক গাছ। সানি লিওনির নাচ তোমরা সবাই দেখলে? শুধু আমি বাদ গেলাম? অধিরাজ কাঁচুমুচু মুখ করে সানিকে, সরি শান্তিপ্রিয়াকে কোথায় পাবো? এখানেই গোলমেল। পবিত্র মুখে চিন্তার ভাঁজ। এই মেয়েটির খোঁজও পাওয়া যাচ্ছে না। 1 বছর আগে তিনি জুভেনিয়াল হোমে ছিলেন, ছাড়া পাওয়ার পর আর বাড়ি ফেরেননি, অর্থাৎ পুরো কর্পূরের মতো ভ্যানিশ। যা, সানি লিওনিও গেলেন? পবিত্র হাসছে। বেটার তুমি সানি লিওনির বদলে শান্তিপ্রিয়াকেই দেখো। কালো কুচকুচে, এও তোমার সর্বনাশিনীর আদলেই প্রোফাইল। মেয়েটা দেখতে নিরীহ কিন্তু ভয়ঙ্কর রিভেঞ্জফুল। আর ফেক ফেসবুক প্রোফাইল ডেথ হোক্সের ব্যাপারটা কিন্তু সর্বনাশিনী স্টাইলের সঙ্গেই মিলছে। ঠিক। অধিরাজ শান্তিপ্রিয়ার ছবির ওপর চোখ বোলাতে বোলাতে বলল, নেক্সট রিয়া বাজাজ, বিখ্যাত দাবা খেলোয়াড় উমঙ্গ এন্ড্রু বাজাজের ছোট কন্যা। মিস বাজাজের কাণ্ড দেখে পুলিশেরই চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। তিনি একখানা ফেক ফেসবুক প্রোফাইল বানিয়ে সেখান থেকে সেলিব্রিটি, প্রভাবশালী মহিলাদের অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাচ্ছিলেন। এমনকি তার প্রতিবাদ জানালেও আপত্তিকর ভাষায় হুমকিও দিচ্ছিলেন। তার শিকারের মধ্যে কেউ নামকরা নায়িকা, কেউ মডেল, কেউ বা নেত্রী অথবা সোশ্যাল অ্যাক্টিভিস্ট। ওনার উৎপাতে সেলিব্রিটিরা সাইবার সেলে অভিযোগ জানান। সাইবার সেল আইপি অ্যাড্রেস খুঁজে পেল
সেটি কিন্তু রিয়া বাজাজের ল্যাপটপের নয়, মিস্টার বাজাজের ল্যাপটপের। বেচারি দাবাও মিস্টার বাজাজ ফেঁসে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল মিস্টার বাজাজ নন, আসল কীর্তিমতী তার কন্যা রিয়া। তিনি যত বদমাইশি সব বাপের আইপি অ্যাড্রেস নকল করে করেছিলেন। ইনিও টিন, হ্যাঁ বছর 4 আগে 18 ছিলেন, এখন 22 হওয়ার কথা, কিন্তু বয়সে টিন হলেও জাতে ইস্পাত। মেয়েটা বোধহয় সামান্য মেন্টাল পেশেন্ট, কিন্তু বজ্জাতির বুদ্ধি মারাত্মক। জন্মের সময় মাকে হারিয়েছে। মিস্টার বাজাজের দ্বিতীয় স্ত্রী খুব একটা সুবিধে ছিলেন না। সৎমায়ের জ্বালায় ছোট মেয়েটার মানসিক দিকটা ভেঙে গিয়েছিল। মেয়েটা আবার ড্রাগ অ্যাডিক্টও ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? পবিত্র একটু থেমে ফের বলল, রিয়া বাজাজ কাজটা করেছিল ঠিকই, কিন্তু সবার মনে হয়েছিল এই বুদ্ধিটা অন্য কারোর মাথা থেকে বেরিয়েছে। মাস্টার মাইন্ড অন্য কেউ, কিন্তু মেয়েটা এমন ঠেটা যে স্বীকারই করলো না। সব আমি করেছি বলে সেই যে বসে রইল আর নিজের বয়ান থেকে নড়লই না। এই খবরটা আমি জানি, বেশ কিছুদিন ধরে খবরের কাগজে হেডলাইন ছিল। অধিরাজ নড়ে চড়ে বসে। মিস্টার উমং ইন্দ্র বাজাজের হিস্ট্রি সত্যি ইন্টারেস্টিং। মিস্টার বাজাজ নিজেও খুব রঙিন মেজাজের লোক ছিলেন, জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড বদলাতেন। তিনিও শৈশবেই অনাথ, এক চার্চের ফাদারের কাছ থেকে পড়াশোনা করেছিলেন, কিন্তু ভদ্রলোক মার কাটারি হ্যান্ডসাম। যৌবনের প্রারম্ভেই এক হিন্দু কোটিপতির সুদর্শনা মেয়ে অহল্যাকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করেছিলেন। শ্বশুরের দাক্ষিণেই তার উন্নতি ঘটল, দাবার হিসাবে প্রতিষ্ঠাও পেলেন, কিন্তু লম্পট হলে যা হয় আর কি, স্ত্রীর বদলে অন্য মেয়েদের সঙ্গেই বেশি থাকতেন। অনেক ঘাটের জল খেয়ে শেষ পর্যন্ত প্রথম স্ত্রী অহল্যা বেঁচে থাকতেই অন্য এক সুন্দরীকে এনে শটান ঘরে তুললেন। বইয়ের ওপর শারীরিক অত্যাচারও করতেন। এই নিয়ে বিস্তর হইচই হয়েছিল। অহল্যা বাজাজ রিয়ার জন্ম দিতে গিয়ে মারা যান। তাতে ভদ্রলোকের একটু দুঃখিত না হয়েই প্রেমিকাকে বিয়ে করে বসলেন। হ্যাঁ, পবিত্র মুচকি হাসে। তাতেও অবশ্য তিনি ক্ষান্ত হননি। আজ থেকে বছর 3 আগে মিস্টার বাজাজ হাওয়া হয়ে গেলেন। তার ল্যাপটপ ঘেঁটে বোঝা গেল তিনি এবার আরেক সুন্দরীর প্রেমে পড়ে গিয়ে দেশ ছাড়া হয়েছেন, কারণ তার ইমেল অ্যাড্রেস এক অজ্ঞাত সুন্দরীর প্রচুর প্রেমপত্র ছিল। কিন্তু তিনি খালি হাতে হাওয়া হননি, সঙ্গে পাসপোর্ট, প্রচুর টাকা পয়সা, বহুমূল্য গয়নাগাটি ইত্যাদি হাওয়া হয়েছিল। তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 90 লক্ষ টাকা ছিল, সেটাও তুলে নেওয়া হয়েছে। পুলিশ তার মিসিং কেস নিয়ে বিশেষ মাথা ঘামায়নি। লম্পট পাবলিকরা যদি থেকে থেকে প্রেম করে আর প্রেমিকাকে নিয়ে ভোগ নিয়ে পাটায়া সি বিচ বসে খাওয়া খায়, তবে পুলিশ কি করবে? কেন, পুলিশদের কি পাটায়া যেতে নেই? এনিওয়ে, অধিরাজ একটু চিন্তা করে বলল, রিয়া বাজাজকে যথেষ্ট ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। এত অপশান থাকতে বিদ্যাধরী নিজের বাপের আইপি অ্যাড্রেস কপি করলো কেন? বাপকে গণধোলাই খাওয়ানোর ইচ্ছে ছিল নাকি? পুলিশের তেমন কিছু সন্দেহ হয়েছে। বাবার ওপর অবদমিত রাগ আর প্রতিশোধ স্পৃহা থেকেই এরকম একটা কাজ করেছিল মেয়েটা। কিন্তু মেয়েটা স্বীকারই করলো না, বলল, আমার ইচ্ছে করেছে তাই করেছি। পবিত্র আপন মনেই বলল, বড্ড শক্ত মেয়ে, একেবারে কুলুপ এঁটে বসেছিল মুখে। ইনভেস্টিগেশন অফিসার ওকে একটুও দমাতে পারেনি। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত কিছুই হয়নি। মিস্টার উমং ইন্দ্র বাজাজ রীতিমতো নামই দাবারু ছিলেন। তার অনুরোধে সেলিব্রিটিরা কেস তুলে নিলেন, বাস ছাড়া পেল। কিন্তু তারপর আর কি যে হলো তা শ্যামলালও জানে, আর মিস্টার বাজাজ তাকে কোথায় পাচার করলেন কে জানে। তারপর তো তিনি নিজেও ফুরুত। বাপ মেয়ের কী হলো কেউ জানে না। মিস্টার বাজাজের দ্বিতীয় পক্ষের স্ত্রী অবশ্য আছেন, তিনি সিঙ্গাপুরে আরেকজন ব্যবসায়ীকে বিয়ে করে সেটেল। এই কেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অধিরাজ রিয়া বাজাজের ছবিটা দেখে নিল। ইনিও কৃষ্ণাঙ্গী, কোঁকড়া কোঁকড়া চুল, মোটা নাক, ঠোঁট, উঁচু কপাল, তবে আলগা একটা চটক আছে। পুরো নাম রিয়া সামান্থা বাজাজ। সে সিগারেটের অবশিষ্টাংশ অ্যাশট্রেতে গুঁজে দিতে দিতে বলল, যাক, তবু তো কিছু পাওয়া গেল। পাওয়া আর গেল কই? পবিত্র ঠোঁট উল্টে বলল, এদের কাউকেই তো পাওয়া যাচ্ছে না। বললাম না মিসিং। পাওয়া যাবে। সে মৃদু হাসে। অবশ্য বিদেশে রপ্তানি হলে পাওয়া যাবে না, কিন্তু আমার মনে হয় এদের মধ্যে অন্তত একজন এখন এখানেই আছেন।
সর্বনাশিনীর প্রোফাইলটা কলকাতার আনসিকিওর্ড হটস্পট থেকেই অনলাইন হচ্ছে। তখন শ্রীমতীও এখানেই আছেন, আর এখন আমাদের হাতে অন্তত সঠিক একটা ছবি তো আছে। পবিত্র ভুরু কোঁচকালো। এবার কি আমাকে এলভিসের গানটা শোনানো যাবে? অ্যান্ড আই লাভ ইউ সো দ্যাট পিপল আস্ক মি হাউ। অধিরাজ উত্তরে কিছু বলার আগেই কেবিনের দরজা খুলে অর্ণব উকি মারল। আসবো স্যার? সে পবিত্রর দিকে তাকিয়ে দুষ্টু হাসছে। অর্ণব আমার ক্ষেত্রে খুব পজিটিভ। যখনই আমি কাউকে আই লাভ ইউ বলতে যাই তখনই ও চলে আসে। অতএব ওই গান তোমায় শোনানো যাবে না। বলতে বলতেই অর্ণবের দিকে তাকায়। আস্তে আজ্ঞা হোক। অফিসার পবিত্র আচার্য সকৌতুক অর্ণবের দিকে তাকিয়ে বলল, এ কি অর্ণব, কি শুনছি? রাজা নাকি তোমার ভয়ে কাউকে আই লাভ ইউ বলতে পারছে না? অর্ণব মহা ফাঁপড়ে পড়ল। দুজনেই তার সিনিয়র, সুতরাং এই ফাজলামির উত্তর আর কি দেবে? তাছাড়া খাল কেটে কুমিরটা সে নিজেই এনেছে। অধিরাজ ব্যানার্জি কোনো লেভেলের পাজি সেটা জানা সত্ত্বেও লুজ কমেন্ট করে ফেলেছে। সুতরাং উপায় নেই। সে ফের কেবলুসের মতো দন্তকান্তি দেখিয়ে দিল। বলো কি সমাচার? হিস্ট্রি শিটাররা কেউ মুখ খুলল? অর্ণব জানায়, না স্যার, সব তোতারাম হয়ে বসে আছে। তো তাকে গুচ্ছ গুচ্ছ কাঁচা লঙ্কা খাওয়ালাম, কিন্তু তারপরেও কিছু বলছে না। কি বেঈমান, কাঁচা লঙ্কা খেয়েও তো তা মুখ খুলল না। অধিরাজ দুঃখিত ভাব করে বলল, ক কেজি খাওয়ালে? গুনিনি স্যার, কম করে মাথা পিছু 1 কেজি তো হবেই। তার সঙ্গে ড্রিঙ্কস হিসাবে কি দিয়েছ? দিইনি স্যার, জল খেতে চাইছে, ঝালে মরে যাচ্ছে। ঝালে মরে যাচ্ছে তবু মুখ খুলছে না? মানুষ ক্রমাগতই নেমোহারাম হয়ে যাচ্ছে। সে কয়েক মুহূর্তে কি যেন ভাবল। পরক্ষণেই চূড়ান্ত বদমাইশি মাখা একটা হাসি হেসে উঠে তার মুখে, এক কাজ করো, এত ঝাল খেয়ে গলা জ্বলছে নিশ্চয়ই, একদম গরম দুধ খেতে দাও। গরম দুধ মানে গরম দুধ, বুঝেছ? অর্ণব মৃদু হাসল। সেই দানিং এভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে। গট ইট। দুধে চিনিটা বেশি দিতে বলবে। অধিরাজ ঠান্ডা শান্ত স্বরে বলল, আর ওয়াটার, জল দেবে না। দরকার পড়লে ওদের সামনে দাঁড়িয়ে ঢকঢক করে পেট ভরে জল খাবে, কিন্তু ওদের দেবে না। ওকে স্যার। ট্রাই করে দেখো, কিছুক্ষণের মধ্যে এসপার ওসপার হয়ে যাবে। অর্ণব মাথা ঝাঁকিয়ে চলে গেল। অধিরাজ আবার পবিত্রর দিকে তাকিয়ে বললে, পবিত্র, এই 3 জনের মধ্যে কোনো একজন এই কেসের কালপ্রিট হতে পারে, কিন্তু আসল পাবলিক এরা নয়। যে সুন্দরী আমাদের নাজেহাল করে রেখেছেন তিনি মোস্ট প্রবাবলি ফর্সা। কিভাবে বলছো? অন হোয়াট বেসিস? কালো হলে তিনি কালো মেয়ের ছবি দিতেনই না। অধিরাজ কয়েকটা সিগারেট ধরাবার উপক্রম করতে গেলে যেভাবে মিসলিড করছেও, তাতে এত সহজ একটা ক্লু আমাদের হাতে তুলে দেওয়ার পাত্রী তিনি নন। তবে কালোর সঙ্গে তার কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। শুধু কালো নয়, নিগ্রোবটু চেহারা। পবিত্র একটু কনফিউজড। মেয়েটি ফর্সা বলছো, আবার বলছো নিগ্রোবটু চেহারার সঙ্গে কোনো সম্পর্ক আছে? একটু এক্সপ্লেইন করবে? অবচেতন মন বলে সাদা বাংলায় একটা কথা আছে জানো? অথবা ইংরেজিতে সাবকনসিয়াস মাইন্ড নামক বস্তু। সে নিজের সিগারেটটা ধরিয়ে প্যাকেটটা পবিত্রর দিকে এগিয়ে দেয়। জিনিসটা খুব গোলমেলে। তাকে যতই চেপে রাখার চেষ্টা করো সে বেরিয়ে আসতে চাইবেই। পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না। সব ক্রাইমের মধ্যে ক্রিমিনালের সাবকনসিয়াস মাইন্ড কিছু না কিছু ক্লু রাখবেই। আমাদের সর্বনাশিনীর কনসাস মাইন্ড তাকে কালো মেয়ের ছবি পোস্ট করতে বলে, অর্থাৎ তিনি যা তার একদম উল্টো। কিন্তু অবচেতন মনে হ্যালি বেরি, জোনেট জ্যাকসন, লুপিতা নোমিও, মেগান গুড আসেন। কেন? কালোই তো দরকার। তবে কাজল, শিল্পা শেট্টি, বিপাশা বসু, সুস্মিতা সেন কিন্তু নয়। ওরাও কালো, তবে এখানেই খুনির অবচেতন মনের কারিগরি। সে চিৎকার করে বলতে চাইছে, নিগ্রোবটু চেহারা আমার প্রিয়,
সর্বনাশিনী নিজে অমর নয়, তবে একটাই সম্ভাবনা, তার প্রিয়তম মানুষটি নিগ্রবটু চেহারার, কোঁকড়ানো চুল, সাদা ঝকঝকে চোখ, মোটা নাকের মানুষ। এটা তোমার ওয়াইল্ড গেস। পবিত্র এই যুক্তিতে সন্তুষ্ট নয়। আমার তো মনে হচ্ছে সর্বনাশিনী এই তিনজনের মধ্যে যে কেউ হতে পারে, অন্য কেউ নয়। অধিরাজ অপূর্ব হাসি হাসল, তার চোখে কৌতুকের ঝিকমিক। তাই তোমার মনে হচ্ছে এই তিনজনের মধ্যে যে কেউ হতে পারে? কিন্তু যদি বলি আমার মনে হচ্ছে সম্ভবত রিয়া বাজাজের সঙ্গে এই খুনগুলো সম্পর্ক আছে, তবে তুমি কি বলবে? যদি বলি সোহিনী শান্তিপ্রিয়ার থেকেও আমার রিয়ার উপরেই বেশি জোর দিতে মন চাইছে, তবে কেন? রিয়াই কেন? প্রথমত বাকি দুজন কালো হলেও নিগ্রবটু চেহারা নয়, একমাত্র রিয়া বাজাজেরই চেহারা ওই রকম। পবিত্র কিছুক্ষণ চুপ করে থেকে অধিরাজের দিকে তাকিয়ে থাকে। ছেলেটার বয়স কম, কিন্তু তার বুদ্ধির ধার কিছু, নিশ্চয় সে কিছু আন্দাজ করেছে। দ্বিতীয়ত, রিয়া বাজাজের অতীত, মোডাস অপারেন্ডেন্টটা বুঝতে এখনো হয়তো পারিনি, কিন্তু একটা প্রবাবলি মোটিভকে বোধহয় আর নজর আন্দাজ করতে পারছি না। অধিরাজের দৃষ্টি আত্মমগ্ন, সামান্য বিষণ্ণতা লেগে আছে দৃষ্টিতে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রিয়ার মা অহল্যা বাজাজ দেখতে ভালো ছিলেন না, এটা সবাই জানে, কিন্তু দেখতে ভালো নয় বললে ঠিক কেমন দেখতে সেটা বোঝা যায় না। রিয়ার মধ্যে নিগ্রবটু চেহারার একটা আদল থাকলেও তাকে সুন্দরী বলা যায়। মিস্টার উমং এন্ড্রু বাজাজ অত্যন্ত সুশ্রী সুদর্শন পুরুষ ছিলেন, সুতরাং রিয়ার চেহারা তার মায়ের মতোই হয়েছে এটাই সম্ভাবনাই বেশি। অহল্যা বাজাজের একটা ছবি জোগাড় করো, জানা দরকার তার চেহারা নিগ্রবটু স্টাইলে ছিল কিনা। পবিত্র দৃষ্টি তার দিকে একেবারে স্থির। তার মানে রিয়াই? সে মাথা নাড়ছে। সে বড়জোর বড়ে, কিন্তু খুনির যা বুদ্ধির ধার দেখছি তাতে একটা ড্রাগ এডিক্টেডের মাথা থেকে এই বুদ্ধি বেরোনো অসম্ভব। বড়জোর এই পোস্টগুলো সে করেছে, মাস্টার মাইন্ড কিন্তু সে নয়। এর পেছনে অন্য কেউ আছে, যে ফর্সা, অসম্ভব বুদ্ধিমতী এবং পুলিশের থেকে বুদ্ধিতে অনেক বেশি এগিয়ে রয়েছে। ঠান্ডা মাথার লোক, বাংলা সাহিত্যপ্রেমী। সে আর যাই হোক রিয়া নয়। তুমি তো শ্রী শ্রী জ্যোতিষ অর্ণবের মতো বুলিয়ে ওড়াচ্ছ দেখছি। পবিত্র চোখ কপালে তুলে ফেলেছে। কি করে এত জোর দিয়ে বলছো? ফর্সা বুদ্ধিমতী বুঝলাম, কিন্তু সাহিত্যপ্রেমী? কোনো লজিকই নেই। লজিক ভীষণভাবে আছে। অধিরাজ মুচকি হাসল। শুধু তুমি সেটা বুঝতে পারছো না। খুনির অবচেতন মন সম্পর্কে বলছিলাম না, সাবকনসিয়াস মাইন্ড সবসময় খুনির চরিত্র বলে দেয়। তুমি তো বাঙালি বাচ্চা, বাংলা বইটই পড়তে ভালোবাসো, সাহিত্যের রুচি আছে। তুমি বলো, এই কেসটার আগে সর্বনাশিনী শব্দটা কতবার শুনেছ? সে একটু ভেবে নিয়ে বলল, সর্বনাশিনী, সর্বনেশে শুনেছি, বাট আই মাস্ট অ্যাডমিট সর্বনাশিনী শুনিনি। তাহলে দেখো, শব্দটা হিব্রু নয়, ফরাসি নয়, ইজিপশিয়ান নয়, এমনকি জুলুও নয়, খাঁটি বাংলা শব্দ, কিন্তু শব্দটা একটু পুরনো ধাঁচের, অর্থাৎ পুরনো বাংলা বেশি ব্যবহার হতো। তুমি এই শব্দটা শোনোনি, স্বাভাবিক, কারণ আধুনিক বাংলা সাহিত্যে সর্বনাশী, সর্বনেশে, সর্বনাশা শব্দগুলি বেশি ইউজ হয়। সর্বনাশিনীর দেখা বেশিরভাগই বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের লেখায় বা রবীন্দ্রনাথের সাহিত্যে পাওয়া যায়। যেমন ফর এক্সাম্পল মুসলমানের গল্পে আছে, সর্বনাশিনী, বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস, আবার তোর লজ্জা নেই? অল্প বয়সেই হ্যাকিং এক্সপার্ট, সামান্য অ্যাবনর্মাল ড্রাগ অ্যাডিক্ট, হাইটেক বেব রিয়া বাজাজ শরৎ, বঙ্কিম বা রবীন্দ্র রচনাবলী পড়বে বলে মনে হয় না। আজকের প্রজন্ম হরর স্টোরি বা ইংরেজি থ্রিলার পড়তে অভ্যস্ত। হ্যাকাররাও কম্পিউটারের টেকনোলজি, হ্যাকিং সম্পর্কিত পড়াশোনা বাইরে যদি কিছু পড়ে তবে তা থ্রিলার। যদি প্রোফাইলটার নাম গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু, ব্লাডি মেরি, ভালাক, দ্য নান হতো, বা নিদেন পক্ষে কাউন্টনেস ড্র্যাকুলা, তাও বুঝতাম। কিন্তু সর্বনাশিনী শব্দটা অদ্ভুত না? কোনো সাধারণ মানুষ এই শব্দটা কখনো ব্যবহার করবে না।
তাও আবার ফেসবুক নেম। পবিত্র বুঝতে পারল যে যুক্তিটা যথেষ্ট জোরদার। রিয়া সামান্থা বাজাজের মতো মেয়ে শরৎ বঙ্কিম রবীন্দ্র রচনাবলী পড়েছে তা ভাবাই যায় না। সে গলা খাঁকারি দিয়ে বলল, বুঝলাম, কিন্তু সবাইকে ছেড়ে রিয়া বাজাজি কেন? শুধুমাত্র তার চেহারা নিগ্রবটু ধরনের বলে? সেটাও একটা কারণ। দ্বিতীয় কারণ তার অতীত। অধিরাজের চোখ দুটো ফের আত্মমগ্ন হয়ে যায়। সে আত্মমগ্নভাবে বলে, আমরা এতক্ষণ ধরে অনেক রকম অ্যাঙ্গেল ভেবে ফেলেছি। নিহত মানুষদের পারিবারিক অ্যাঙ্গেল খুঁজেছি, স্ত্রীদের অসন্তোষের দিকটা দেখেছি, কিন্তু একটা দিক ভাবিনি যেটা শুরুতেই ভাবা উচিত ছিল। কি? কিডস, সন্তান। একবার কথা প্রসঙ্গে অর্ণবকে বলেছিলাম যে লোকগুলো খুন হচ্ছে, ভিকটিম তারা নয়, ভিকটিম আসলে তাদের সন্তানরা। যখন জানবে যে তাদের বাবা মাকে ছেড়ে অন্য মেয়ের কাছে যেত, তখন মনের অবস্থা কি দাঁড়াবে একবার ভাবো। এই অ্যাঙ্গেলটা তখনই ধরা উচিত ছিল, কিন্তু বিজয় জয়সওয়ালকে খোঁজার তাড়াহুড়োয় তখন ব্যাপারটা স্ট্রাইক করেনি। আজ রিয়া বাজাজের কেসটা দেখে, ওর হিস্ট্রিটা পড়ে সেটাই মনে হচ্ছে। কি হেয়ালি করছো? হেয়ালি নয়, মনস্তত্ত্ব। অধিরাজ সজোরে নাক টানল। রিয়া বাজাজের কেসটাই ধরো। বেচারি জন্ম মুহূর্তে মাকে হারিয়েছে, বিমাতা তাকে আদর করে বুকে টেনে নেয়নি। যদি নিতেন তবে সে অমন বিপথে যেত না, ফ্রাস্ট্রেটেড হয়ে ড্রাগ ধরতো না। বাবার যা চরিত্র সে আর বলার নয়। জ্ঞান হওয়ার পর থেকে নিজের মায়ের ছবি নিশ্চয়ই দেখেছে, মনে মনে ভেবেছে এই আমার মা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাবার উচ্ছৃঙ্খলতা দেখেছে, ততই না দেখার মায়ের প্রতি ভালোবাসা সমবেদনা বেড়েছে। জানতে পেরেছে তার জন্মদাত্রীকে কি প্রচণ্ড উপেক্ষা করেছে লোকটা। তার উপস্থিতিতেই অন্য একজন সুন্দরী মহিলাকে ঘরে এনে তুলেছিল। তার মায়ের নারীত্বের কি ভয়ঙ্কর অপমান করেছিল সে। একটা অযত্ন লালিত, অবহেলিত, নিষ্পাপ মন বিষিয়ে যাওয়ার পক্ষে এইটুকুই যথেষ্ট। আর লম্পট বাবার ওপর এই প্রচণ্ড ঘৃণা, প্রচণ্ড রাগ থেকেই সে ওরকম একটা পদক্ষেপ নিয়েছিল। রিয়া নিজের বাবাকে অনলাইনের হাত থেকে শাস্তি দিতে চেয়েছিল। তার আসল লক্ষ্য সেলিব্রিটিরা ছিলেন না, মিস্টার উমঙ্গ এন্ড্রু বাজার ছিলেন। কিন্তু তাই বলে শহরের সমস্ত লম্পটকে মারতে শুরু করবে? এরকম সমাজসেবা করার মানেটা কি? আমি কখনোই বলিনি যে রিয়া বাজাজ লোকগুলোকে ধরে ধরে মারছে, আমি বলেছি প্রবাবলি। অধিরাজ সজোরে আরেকবার হেঁচে নিয়ে রুমাল বের করতে করতে বলল, সরি, বোধহয় ঠান্ডা লেগেছে। ইটস ওকে। পবিত্রর কপালে দুশ্চিন্তার ভাঁজ। সে প্রসঙ্গে ফিরে আসে। রিয়া যদি না করে থাকে তবে কে? রিয়া অপরাধ করেছিল ঠিকই, কিন্তু খুন করেনি। সে সাইবার ক্রাইম করতে পারে, কিন্তু খুন করার হলে তখনই করত। কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা দেখো, সে অপরাধ করলেও লম্পট বাবাকে আইনি পথেই শাস্তি দিতে চেয়েছিল। ঠান্ডা মাথায় রীতিমতো অঙ্ক কষে খুন করাটা তার মেন্টালিটিতে খাপ খাচ্ছে না। অধিরাজ রুমালে নাক মুছতে মুছতে বলল, সে হ্যাকার হিসেবে জিনিয়াস হতে পারে, তবে এরকম প্রায় পারফেক্ট ক্রাইম করতে পারবে বলে আমার মনে হয় না। লক্ষ্য করে দেখো, খুনি যেভাবে কাজ করেছে তাতে স্পষ্ট পুলিশের তদন্ত পদ্ধতিতে কিভাবে পুলিশ এগোবে সেটা সে খুব ভালো করে জানে। পুলিশ কোন রাস্তায় যেতে পারে সেগুলো সে আগে থেকেই জেনে বসে আছে। পুলিশের ইনভেস্টিগেশন স্টাইল জানে বলে রীতিমতো অঙ্ক কষেই চালগুলো দিচ্ছে। সাইবার সেল যে সর্বনাশিনীর প্রোফাইলের পেছনে দৌড়বে, ট্রাফিকের সিসিটিভি ফুটেজ দেখবে, ফরেন্সিক প্রমাণের জন্য উঠে পড়ে খুঁজবে, সবটাই ভালোভাবে জানে। তাই একটাও লুজ বল খেলেনি আমাদের ডিপার্টমেন্টের কেউ। হওয়া অসম্ভব নয়, আমি কোনো সম্ভাবনাকেই বাদ দিচ্ছি না। তার কপালে চিন্তার ভাঁজ। তবে পুলিশি ইনভেস্টিগেশনে জানার জন্য ডিপার্টমেন্টের কেউ হওয়া দরকার নেই। আজকাল টিভিতে যে পরিমাণে ক্রাইম শো দেখানো হয়, ক্রাইম পেট্রোল, সাবধান ইন্ডিয়া, পুলিশ ফাইলস, এক্সট্রা, এগুলো রেগুলার ফলো করলেই পুলিশের প্রসিডিওর জানতে বাকি থাকে না। আমার ধারণা হয় তিনি ডিপার্টমেন্টের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, নয় ক্রাইম নিউজ, ক্রাইম শো, টিভি সিরিজগুলো খুব খুঁটিয়ে দেখেন।
সেগুলোর কল্যাণেই ঘুঘু হয়ে বসে আছেন। কিন্তু আমার প্রশ্নটা যেখানে ছিল সেখানেই থেকে গেল যে রিয়া যদি না হয় তবে খুনগুলো কে করছে? রিয়ার চেয়েও যার মিস্টার উমং বাজাজের ওপর বেশি রাগ থাকা উচিত। নিগ্রবটু চেহারার রিয়া অহল্যা তার প্রিয়তম মানুষ। মিস্টার বাজাজ অহল্যার প্রতি অত্যাচারের ইতিহাসটা যে রিয়া থেকেও বেশি ভালো করে জানে, যে নিজের চোখে অহল্যাকে প্রতিনিয়ত অপমানিত হতে দেখেছে। রিয়া যেটা দেখেনি তা সে দেখেছে। রিয়া নিজের মাকে দেখেনি, তার স্নেহ পায়নি, তা সত্ত্বেও সে নিজের বাপকে আর একটু হলেই জেলের ভাত খাওয়াতে যাচ্ছিল। তবে একবার তার কথা ভাবো যে অহল্যা স্নেহ মমতা সমস্তটা নিজের চোখে দেখেছে। স্বাভাবিকভাবেই তার প্রতিশোধ স্পৃহা অনেক বেশি। সেটা কে? অধিরাজ রহস্যময় হাসল। রিয়ার কথা বলতে গিয়ে তুমি একটা কথা বলেছিলে, ওর পরিচয় দিতে গিয়ে বলেছিলে উমং এন্ড্রু বাজাজের ছোট মেয়ে, ছোট কন্যে, ছোট সন্তান নয়। এখন প্রশ্ন হলো, রিয়া যদি ছোট কন্যে হয় তবে প্রশ্ন হলো বড় কন্যেটিকে কি করেন তিনি, এখন কোথায় আছেন? তার কথা তো বললে না। প্রিয়া বাজাজ। সে তো দাঁড়াও দাঁড়াও, পবিত্র থমকে গিয়েছে, তার চোখ বিস্ফোরিত। তার মানে কিছুই নয়। অপরাধী যেমন পুলিশের সমস্ত রুটিন ইনকোয়ারি ইনভেস্টিগেশনের বাইরে গিয়ে খেলছে, আমিও তেমনি পুরো আউট অফ বক্স খেলছি। পুরোটাই এখন থিওরি, যুক্তিযুক্ত অনুমান মাত্র। অধিরাজের মুখ গম্ভীর। এই প্রিয়া বাজাজের গল্প কিছু জানো? রিয়া এখন ওই কাণ্ড করে যখন এন্ডার সিস্টারের কথায় গিয়েছিলেন সেটা তো বললে না, কারণ এল্ডার মিস বাজাজ সিনেই ছিলেন না। মিস্টার বাজাজ জানিয়েছিলেন যে প্রিয়া অল্প বয়সেই নাকি কোনো হতভাগা অপগণ্ডকে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। প্রিয়া রিয়ার থেকে কত বড়? 10 বছরের বড়। 10 বছর। অধিরাজের চোখ কেমন যেন বিষণ্ণতা। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, অভিশপ্ত শৈশব। রিয়ার থেকেও এর কপাল খারাপ। বাবার লম্পট্য, মায়ের হতাশা, অপমান, মৃত্যু বোঝার জন্য 10 বছর বয়স যথেষ্ট। সে বুঝেছিল যে গুণে গুণে বদলাও নেওয়ার সম্ভাবনাটাও তার জন্যই বেশি। এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু সঞ্জীব রায়চৌধুরী, অর্জুন শিকদারি কেন? বাপের ওপর রাগ যখন বাপকেই মারলে পারে, বাপকেই তো মারছে, বারবার তাকেই তো খুন করে যাচ্ছে। শুধু তার দৃষ্টিকোণটা বুঝতে পারছি না আমরা। তার কণ্ঠে একটু যেন ব্যথার আভাস। বাবাকে এত ঘৃণা করে যে যার মধ্যেই বাবার গুণগুলো দেখছে তাকেই খুন করছে। এইসব বেঈমান পুরুষরা নিজের স্ত্রী সন্তানকে ভাসিয়ে দিয়ে অন্যের কাছে চলে যাচ্ছে, তাদের মধ্যে নিজের বাপকে দেখছেও। নিজের নাম সর্বনাশিনী রেখেছে ঠিকই, তবে হতভাগিনীর নামটাও সঠিক হতো বোধহয়। নিজের বাপকে ছাড়ার চান্স কম। তার চোখে যেন দুনিয়ার রহস্য এসে জমেছে। আমি খুব আশ্চর্য হব না যদি কিছুদিন পরেই সর্বনাশিনীর RIP পোস্টে উমং এন্ড্রু বাজাজের ডেথ ফোরকাস্ট হয়। কিন্তু সেটা তো পরের কথা। আপাতত বিজয় জয়সওয়াল। কিন্তু বিজয় জয়সওয়াল তো অসুস্থই আছেন। পবিত্র অবাক, তাকে নিয়ে ভাবার কি আছে? অধিরাজ যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। তার মনের মধ্যে অদ্ভুত আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। এমন হওয়ার কথা তো নয়। যতটুকু খুনির মনকে পড়ে উঠতে পেরেছে তাতে এরকম ফাজলামি সে করবে না। কথা দিয়ে কথার খেলাপ করার লোক সে নয়। আর বারবার মনে পড়ে যাচ্ছে কৃষ্ণাঙ্গীর রিপোর্টারের প্রশ্নটি, বিজয় জয়সওয়ালের ডেথ ফোরকাস্টটা কি তবে প্র্যাঙ্ক ছিল? অধিরাজ ভুরুতে ভাঁজ পড়ল। সর্বনাশিনীকে একটু চিনছে, তাতে বিজয় জয়সওয়ালের বাঁচার কথা নয়। কিন্তু বিজয় জয়সওয়াল দিব্যি বেঁচে পড়তে আছেন। ডাক্তাররা আজই ফাইনালি জানিয়ে দিয়েছেন কোনো রকম বিষ তার দেহে নেই। তবু আরও কিছুদিন তাকে পর্যবেক্ষণে রাখতে চাইছেন তারা। তাছাড়া সঞ্জীব রায়চৌধুরী আর অর্জুন শিকদারের প্রোফাইলে ঠিক বিজয়ের প্রোফাইলটা মিলছে না। বিজয় লম্পট নন, স্ত্রীর সঙ্গে অসন্তোষ থাকলেও সেটার কারণ সম্পূর্ণ আলাদা। অন্য দুজনের স্ত্রী কালো এবং অসুন্দর ছিলেন, কিন্তু মানসী জয়সওয়াল ডানাকাটা পরি, সুন্দরী, সুতনুকা,
মহিলা বয়সে প্রায় 40-এর কাছাকাছি হওয়া উচিত, অথচ দেখলে 20-30-এর বেশি মনে হয় না। অন্য দুজনের সন্তানও ছিল, কিন্তু বিজয় জয়সওয়াল নিঃসন্তান। এতখানি পার্থক্য। দুজন ভিকটিমের সঙ্গে বিজয়ের কোনো মিলই নেই। সর্বনাশিনী শিকার নির্বাচনে এত বড় ভুল কি করে করে বসলো? সে তো এত বড় ভুল করার লোক নয়। সে নিজে ভুল করছে না অন্যদের ভুল করাতে চায়? অধিরাজ বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। একটা হাড় হিম করা ভয় তাকে স্পর্শ করছে। সে ফিসফিস করে বলল, কলকাতায় বিজয় জয়সওয়ালের নামে শুধু একটা লোক নেই পবিত্র। এই বিজয় জয়সওয়াল যদি বেঁচে থাকেন তবে তবে রুদ্ধশ্বাসে বলল অফিসার পবিত্র আচার্য। অন্য কোনো বিজয় জয়সওয়াল মারা যাবেন। অধিরাজ প্রায় লাফিয়ে ওঠে। পবিত্র, শহরে কতজন বিজয় জয়সওয়াল আছেন? ফাইন্ড আউট ইমিডিয়েটলি। তারা ঠিকঠাক আছেন? আর আইপি পোস্টটা পড়েছে 72 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। বেশি সময় নেই। ইঙ্গিতটা বুঝতে পেরেই তড়াক করে লাফিয়ে ওঠে পবিত্র। আর একটিও কথা বলে না, দৌড়ে বেরিয়ে যায়। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।